শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চাষবাসের পরামর্শ দিয়ে থাকি কিষাণ বাণী অনুষ্ঠানে। আমাদের উদ্দেশ্য পরামর্শ শুনে বুঝে চাষবাসের সঙ্গে যুক্ত সমস্ত কৃষক বন্ধুগণ যেন তাদের যে কাঙ্ক্ষিত ফসল সেটা ঘরে তুলতে পারেন। সেই সঙ্গে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তর বিশেষভাবে লক্ষ্য রেখেছে রবি মরশুমে উৎপাদিত শস্যের এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য স্থির করা। এর কারণ কি? কারণ এই দপ্তর মনে করে চাষবাসের সঙ্গে যুক্ত সমস্ত কৃষক বন্ধুগণ যাতে ন্যূনতম সহায়ক মূল্য পেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক রবি মরশুমে উৎপাদিত কোন শস্যের কি সহায়ক মূল্য স্থির করা হয়েছে, তাই না? প্রথমেই বলি গমের কথা। গত অর্থবর্ষে গমের মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১,৮৪০ টাকা প্রতি কুইন্টাল। ২০২০-২১ অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে ১,৯২৫ টাকা প্রতি কুইন্টাল। এবারে বলি মুসুরির কথা। মুসুরির ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল ৪,৪৭৫ টাকা প্রতি কুইন্টাল। ২০২০-২১ অর্থবর্ষে অর্থাৎ এ বছর তা বেড়ে হয়েছে ৪,৮০০ টাকা প্রতি কুইন্টাল। ছোলার ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল ৪,৬২০ টাকা প্রতি কুইন্টাল। ২০২০-২১ অর্থবর্ষে অর্থাৎ এ বছর তা বেড়ে হয়েছে ৪,৮৭৫ টাকা প্রতি কুইন্টাল। সূর্যমুখীর ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল ৪,৯৪৫ টাকা প্রতি কুইন্টাল। ২০২০-২১ অর্থবর্ষে অর্থাৎ এ বছর তা বেড়ে হয়েছে ৫,২১৫ টাকা প্রতি কুইন্টাল। বন্ধুরা শুনলেন রবি মরশুমে উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে। তাহলে এবারে আমরা চলে যাই কিষাণ বাণীর বিষয়ে। নমস্কার। নমস্কার। আমাদের দেশে আমরা খাদ্য হিসেবে যদি দেখি তাহলে ভাতের পরেই যার চাহিদা বেশি তা হলো আটা, ময়দা। আর এই আটা বা ময়দা আমরা পাই গম থেকে। আজকে আমরা কিষাণ বাণী অনুষ্ঠানে আলোচনা করব গম চাষ বিষয়ে। আর এই গম চাষের জন্য আমরা যাকে পেয়েছি সহকৃষি অধিকর্তা প্রশিক্ষণ মুর্শিদাবাদ ডক্টর শুভময় সিনহা। শুভময় বাবু, আপনাকে নমস্কার। নমস্কার। শুভময় বাবু, আমি একেবারে শুরুতে যে কথা বলেছিলাম যে আমরা যদি আমাদের দেশ বা আমাদের রাজ্য বা জেলা যাই বলি না কেন, আমরা যদি একটু দেখি যে আমাদের খাদ্যশস্য হিসেবে ভাতের পরেই কিন্তু যেটা চাহিদা সেটা হচ্ছে আটা, ময়দা, যা আমরা গম থেকে পাই। হ্যাঁ, ঠিক। এক্ষেত্রে আপনি একটু বলুন যে আমরা যে গম চাষের জন্য মানে কৃষক বন্ধুরা যে গম চাষ করতে যাবেন আর কি আগামী দিনে, তো সেই গম চাষের জন্য মাটির যে প্রকৃতি সেটা ঠিক কেমন হলে ভালো হবে? মোটামুটি বেলে মাটি বাদ দিয়ে সব রকমের মাটিতেই গমের চাষ হয়। হ্যাঁ, আচ্ছা, দোআঁশ মাটি হচ্ছে সব থেকে উপযুক্ত। তবে জল নিকাশি ব্যবস্থাটা খুব দরকার। গম কিন্তু গোড়ায় জল জমে থাকাটা পছন্দ করে না, মরেই যায়। সুতরাং দোআঁশ মাটি, ঝুরঝুরে মাটি হতে হবে এবং জল নিকাশির ব্যবস্থা থাকতে হবে। সেটা হচ্ছে পিএইচ মোটামুটি ওই ৭ থেকে ৭.৫-এর মধ্যে থাকলে ভালো হয়। মোটামুটি ৭টা নিউট্রাল পিএইচটাই ভালো। বেশ। আচ্ছা, এই যে গম এর জাত কি কি আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে গমের একটা হিস্ট্রি বা ইতিহাস আছে। গত ২ বছর গমের চাষ বন্ধ ছিল।
তার একদম কারণ হচ্ছে একটা রোগ হচ্ছিল যেটাকে হুইট ব্লাস্ট লাইক ডিজিজ বলছে, বীজগুলো ঝলসে শুকিয়ে যাচ্ছিল। একদম। তার জন্য আগে যে গমের জাতগুলো ছিল যেমন 262, ইউপি 262, পিবিডব্লিউ 343, হুম 443, এগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে গেছে। একদম কারণ এর মধ্যে কিন্তু সহ্য ক্ষমতা, এই রোগের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা বলুন বা সহ্য ক্ষমতা বলুন, সেগুলো ছিল না। এখন বিশেষ কিছু গমের জাত এসছে, হুম সেগুলো কেবলমাত্র চাষ করে এই রোগটার হাত থেকে বাঁচা যাবে, এর সহনশীলতা আছে। তার মধ্যে আচ্ছা সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে HD2967। এই জাতটা ওয়েস্ট বেঙ্গলে ব্যাপকভাবে চলে এসছে। এটা হুম যদিও পাঞ্জাব হরিয়ানা থেকে এসছে, তবে ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশনে এটা অ্যাকসেপ্টেড, চাষটা চলে। আচ্ছা HD2967 চাষিরা করতে পারেন। হুম তাছাড়া ওই HD সিরিজেরই অন্যান্য যে জাতগুলো আছে সেগুলো করতে পারেন, অথবা BBW22 বলে একটা জাত পাওয়া যায়, সেটাও চাষিরা করতে পারেন। তবে এখন আচ্ছা কিন্তু আগের জাতগুলো চাষ করলে চাষিদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে জাতগুলো আছে আমাদের এখানকার যে জল হাওয়া তার সঙ্গে একেবারে খাপ খাইয়ে যাবে। যে জাতগুলো আছে খাপ খাইয়ে যাবে, এবং ওই রোগটা যেটা হুইট ব্লাস্ট লাইক ডিজিজ তার সহনশীলতা আছে। শুধু খাপ আচ্ছা খাওয়ালেই চলবে না, ওই রোগটা যাতে কম হয় বা না হয় সেটা হচ্ছে ভীষণভাবে কাম্য। বেশ। আচ্ছা, শুভময় বাবু, যেটা জানতে চাইছি, এই যে গম চাষ করতে গেলে এর তাপমাত্রার একটা বিষয় আছে, এটা কেমন? গম চাষটা যেটা তাপমাত্রা হবে, যখন গমটা বুনবো হুম তখন 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে হবে। আচ্ছা কিন্তু তার থেকে কম হলে আবার জার্মিনেশন হবে না ভালো করে। হুম আবার যখন পাত কাঠি ছাড়বে তখন ঠান্ডা তাপমাত্রা লাগবে, অর্থাৎ 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। ঠিক হুম আছে? হুম আবার যখন গমের মানে তাপমাত্রা বাড়তে থাকে তখন কিন্তু গমের পাত কাঠি ছাড়াটা বন্ধ হয়ে যায়, হুম তখন শীত বেরোতে শুরু করে, ফুল আসতে শুরু করে। মোটামুটি আচ্ছা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হলে আবার গম পাকতে শুরু করে দেয়। আচ্ছা সুতরাং মোটামুটি আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের নারকোল তেলটা জমতে শুরু করবে হুম তখনই যেন চাষি গমটাকে বোনে। কোনোভাবে এটা 1 ডিসেম্বর ছাড়াবে না। আচ্ছা, আমি গম বুনবো, তার জন্য আমার যে মাটি অর্থাৎ জমি সেইটার প্রস্তুতিটা আমি কিভাবে নেব? গম চাষ সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই ছিটিয়ে বোনা হয়, সুতরাং হুম 2 বার বা 3 বার এটাকে আড়াআড়ি ভাবে চাষ দিয়ে মাটিটাকে মিহি করতে হবে। হুম ঠিক আছে? হুম এবং মাটির পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। আমি বলছিলাম যে যদি বেশি মাত্রায় অম্ল হয়, অর্থাৎ পিএইচ কম হয়, হুম তাহলে কিন্তু ফলন কমে যাবে। আবার অতি মাত্রায় ক্ষারীয় হয়ে গেলেও ফলনটা কমে যাবে। সুতরাং মাটিটাকে পরীক্ষা করা অত্যন্ত জরুরি। হুম সেই পরীক্ষার ভিত্তিতে চুন দিয়ে জমিটাকে তৈরি করতে হবে। যদি মনে হয় চুন দেওয়ার, তাহলে চুন দিতে হবে। হুম এবং চুন দিলে কিন্তু অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হবে। চুন দিয়ে পরের দিন যেন চাষি গমটাকে বুনে না দেয়। আচ্ছা, আমি মাটি তৈরি মোটামুটি আমার ধরুন হয়ে গেছে। আমি হুম। এবারে বীজ বুনবো। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনি বলবেন যে বীজ শোধনের প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বিশ্বরোধন তো গমে খুবই দরকার। কারণ গমে যে স্মার্ট রোগটা হয়, অর্থাৎ শীষগুলো কালো হয়ে যায়, হুম সেটা কিন্তু বীজশোধন করা দিয়েই সম্ভব। বীজশোধনের মাধ্যমেই প্রতিকার সম্ভব। আচ্ছা একবার এই হয়ে গেলে হবে না। সেক্ষেত্রে থাইরাম বলুন বা কার্বেন্ডাজিম বলুন, হ্যাঁ, বা হুম, মেটালাক্সিন ম্যানকোজেব কম্বিনেশন বলুন, যেকোনো একটা দিয়ে আমরা বীজটাকে শোধন করতে হবে। প্রতি আচ্ছা কেজি বীজের জন্য মোটামুটি 2 থেকে 2.5 গ্রাম থাইরাম বা ওই রকমের কোনো রকম কৃষি বীজ দিয়ে এটাকে শোধন করতে হবে, হুম এবং শুকনো শোধন করলে ভালো হয়। এক্ষেত্রে চাষিদের একটা কথা বলি, শুকনো হুম শোধন করার সময় যেন ওরা প্লাস্টিক বা পলিমার ঘটিত কোনো বালতি বা কোনো কৌটোয় রেখে এটা শোধন করে, কোন রকম ধাতব পাত্রে রেখে যেন গম বীজের শোধন না করা হয়, তাহলে কিন্তু বিষক্রিয়া দেখা দেবে। আচ্ছা, আমার বীজ শোধন হলো, আমি এবারে বীজ বুনবো। আচ্ছা, এবারে হ্যাঁ, আপনি একটু বলুন যে বীজের যে হার সেটা কেমন হবে? মোটামুটি আমাদের একরে ওই 35 থেকে 40 কেজি গমে হয়ে যাবে। হ্যাঁ, হুম যদি হুম আমাদের মোটামুটি যে পুষ্ট দানার গম। হুম তবে এখন আবার আমরা কৃষি দপ্তর থেকে জোর দিচ্ছি যে লাইন সোয়িং করার জন্য জিরো টিলেজ মেশিন বলে এক রকমের সিড কাম ফার্টিলাইজার ড্রিল আছে। হুম সেটা ধরুন আমন ধান চাষ হয়ে গেল, আমন ধানটাকে তোলা হলো, সেই আমন ধান তোলার পর সেই জমিতেই কোনো রকম চাপ না দিয়ে ওই জিরো টিলেজ মেশিনের সাহায্যে সরাসরি গমটাকে বুনে দেওয়া হয়। তাহলে আচ্ছা কিন্তু আপনার একরে 25 থেকে 30 কেজির মধ্যেই আমাদের হয়ে যাবে। আচ্ছা তাহলে গমের বীজের হারটাও কম লাগবে, হুম বীজটার অঙ্কুরোদ্গমও ভালো হবে। আরেকটা জিনিস, হুম গম বীজটাকে অ্যাটলিস্ট মাটির মধ্যে 3 থেকে 4 সেন্টিমিটার ভেতরে দিতে হবে। যদি ওপরে উঠে যায় তাহলে হুম কিন্তু পাখিতে খেয়ে নষ্ট করবে, আর যদি খুব গভীরে ঢুকে যায় তাহলে আবার অঙ্কুরোদ্গম হবে না। এটাও একদম চাষির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব গভীরে বীজটাকে ফেললে হবে না, অর্থাৎ চাষটা যেন সেরকম গভীরে না যায়। ঠিক।
আচ্ছা, এক্ষেত্রে বোনার ক্ষেত্রে কি? ট্রাক্টর চালিত এক রকমের মেশিন পাওয়া যায় যেটাকে বলা হয় জিরো টিলেজ মেশিন। হুম 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 বিনা কর্ষণে গম চাষ করা যায়। হুম হ্যাঁ, হুম সেই হুম। মেশিন দিয়ে চাষিরা করতে পারে। আচ্ছা। আর আলাদা পদ্ধতি মানে সিড ট্রিটমেন্ট করতে হবে। হুম এবং আরেকটা ব্যাপার যে গমটা যখন বুনবো তার মোটামুটি 5-6 দিন আগে যদি জো না থাকে হুম। তাহলে একটা সেচ দিয়ে সেখানে গমটাকে বুনতে হবে এবং জৈব সার দেওয়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, জৈব সারের সার সারের কথা যখন এলোই তখন একটু বলুন যে যে কোনো চাষবাসের ক্ষেত্রে সারের একটা বড় ভূমিকা আছে। অবশ্যই। এই গম চাষের ক্ষেত্রে আপনার সেই সারের পরিমাণটা কেমন হবে? আর এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ শুধু সার প্রয়োগ করলে হবে না, নির্দিষ্ট সময় এবং কখন দিতে হবে এটা হুম। কিন্তু গমে খুব জরুরি। একদম। জৈব সার আপনাকে মোটামুটি ধরুন প্রত্যেক একরে 4 থেকে 6 টন জৈব সার দিতে হবে। হুম গোবর সার হোক বা কেঁচো সার হোক সেটা দিতে হবে এবং হুম এটা শুধু খাবার দেবে না, মাটিটাকে ঝুরঝুরে করে দেবে, হুম। মাটির স্বাস্থ্যটা ভালো করবে। তারপর বেশ। যদি আপনারা সারের কথা বলেন তাহলে হুম হেক্টর হিসেবে অর্থাৎ প্রতি 7.5 বিঘার হিসেবে হুম তার থেকে 120 কেজি নাইট্রোজেন দিতে হবে। হুম অর্থাৎ নাইট্রোজেন মানে একে 2.2 দিয়ে গুণ করলে ইউরিয়া পাওয়া যাবে। হুম প্রতি 7.5 বিঘা জমিতে 60 কেজি ফসফেট সার দিতে হবে হুম আর 60 কেজি পটাশ সার দিতে হবে। হুম কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু সব একসাথে দেওয়া যাবে না। নাইট্রোজেন যা বললাম হুম 120 কেজি নাইট্রোজেন প্রত্যেক হেক্টরে, তার অর্ধেক সমস্ত ফসফেট এবং সমস্ত পটাশ বীজ বোনার আগে দিতে হবে। হুম। বাকি যে অর্ধেক নাইট্রোজেন হলো তার সেই অর্ধেক নাইট্রোজেনের অর্ধেক আবার গম বোনার 21 দিন বাদে এবং বাকি অর্ধেকটা গম বোনার 42 দিন বাদে জমিতে দিতে হবে। জমিতে দিয়ে সেচ দিতে হবে। আচ্ছা। আচ্ছা, আমাদের গম চাষের সঙ্গে সেচ ব্যবস্থার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই সেচ একদম। ব্যবস্থাটা কেমন হওয়া দরকার? গমে সার প্রয়োগ, সেচ ব্যবস্থা প্রয়োগ এবং আগাছা নিয়ন্ত্রণ এগুলো হুম। হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একদম। গমে একটা সেচ চাষিকে দিতেই হবে, সেটা হচ্ছে গম বোনার 21 দিনের মাথায়। এটা কিন্তু মাস্ট, জরুরি। হুম আমাদের বাচ্চাদের যেমন পোলিও টিকা খাওয়ানো জরুরি, গম হুম চাষের ক্ষেত্রেও যদি সেচের ব্যবস্থা থাকে হুম তাহলে এটা জরুরি। না থাকলে কিন্তু গমের ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। তার কারণটা হচ্ছে ওই 21 দিন বাদে গমের এক রকমের মুকুট শিকড় বেরোয় যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রাউন রুট। হুম যদি সেচ না দেওয়া হয় এই ক্রাউন রুট বেরোবে না, ফলে গম গাছ মাটিতে নিজেকে ধরেও রাখতে পারবে না, মাটি থেকে খাবারও নিতে পারবে না, হুম ফলন ব্যাপকভাবে হ্রাস পাবে। তাছাড়াও আরো 3-4 বার গমের সেচ দেওয়াটা দরকার। যদি আমরা এছাড়াও দিই তাহলে 40 থেকে 42 দিন বাদে একবার দিতে হবে। হুম। হ্যাঁ, মোটামুটি ফুল আসার সময় তৃতীয় সেচ, আর দানা নরম থাকা অবস্থা যেটাকে আমরা দুধের দশা বলি সেই অবস্থাতে চতুর্থ সেচ দিতে হবে। বেশ। একটা যদি সেচ দিতে হয় তাহলে কিন্তু আমাকে 21 দিনের মাথায় দিতেই হবে। দুটো যদি সেচ দেওয়া থাকে তাহলে 21 দিনের মাথায় সেচ আর ফুল আসার সময় সেচ দিতে হবে। বেশ। আচ্ছা, যে কোনো চাষবাসের সঙ্গে আগাছার দমন এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিজেও বললেন যে আগাছা দমনও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, গম চাষে আগাছাটা কিভাবে দমন করা যেতে পারে? ব্যাপারটা হচ্ছে আগাছা এমন একটা উদ্ভিদ যারা মানে মানুষ চায় না অথচ জমিতে হয় হুম এবং সাইলেন্টলি এরা কিন্তু ব্যাপকভাবে ফলন হ্রাস করে, কারণ এরা মাটিতে থাকা খাদ্যগুণ, সূর্যের আলো, বাতাস সব নিয়ে গাছের সাথে কম্পিটিশন করে। একদম। গমের যে আগাছা দেখা যাচ্ছে আমরা যদি ঠিক সময়ে আগাছা নিয়ন্ত্রণ না করি হুম 60 ভাগ থেকে 75 ভাগ অব্দি ফলন হ্রাস হতে পারে। হুম এটা যেটা করা যেতে পারে, প্রথম কথা হচ্ছে যদি আমরা হাঁড়িতে গম বুনতে পারি জিরো টিলেজ মেশিনের মাধ্যমে হুম। তাহলে কিন্তু আগাছা বেরোনো অনেক কমে যায়। আর আচ্ছা। যদি আমরা ছিটিয়ে গম বুনি চাপ দিয়ে তাহলে দেখা যাচ্ছে বাথুয়া জাতীয় আগাছা, তাছাড়া হুম। ঘাস জাতীয় আগাছা, হ্যাঁ, হুম। বিভিন্ন রকমের আগাছা বেরোয়। তার মধ্যে বাথুয়াটা আমাদের পশ্চিমবঙ্গ কন্ডিশনে মেন। হুম 2,4-D বলে একটা আগাছা নাশক আছে, সেটা প্রয়োগ করলে বাথুয়া জাতীয় আগাছা মারা যাবে। আর সব থেকে ভালো হচ্ছে এখন নানা রকম খুব অল্প ডোজের আগাছানাশক বেরিয়ে গেছে। হুম। যেমন একটা উদাহরণ দিই, কার্ফেনট্রাজোল বলে একটা আগাছানাশক বেরিয়েছে। কার্ফেনট্রাজোল বাজারে নাম হচ্ছে অ্যাফিনিটি। হুম। এটা প্রত্যেক একর জমিতে 15 থেকে 20 গ্রাম দিলেই আগাছা নিয়ন্ত্রণ সম্ভব। আচ্ছা। এটা কি করে না, এটা চওড়া পাতা এবং ঘাস জাতীয় আগাছা দুটোই নিয়ন্ত্রণ করবে। মেট সালফিউরন মিথাইল, ঠিক আছে, মেট সালফিউরন মিথাইল নামক আগাছানাশক গমে দেওয়া যায়। এটা 40 গ্রাম প্রত্যেক একরে দেওয়া যায়। এটাও যাবতীয় আগাছাকে নিয়ন্ত্রণ করবে। এখন আচ্ছা। হচ্ছে ম্যানুয়াল আগাছার মানুষ দিয়ে আর জমি নিড়ানো খুব কম হয়। গম জাতীয় ফসলের ক্ষেত্রে আগাছানাশক দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করা হয়। হুম। আচ্ছা, আমরা আগাছা নিয়ন্ত্রণ করলাম। এবারে যেটা কৃষক বন্ধুদের
খুব সমস্যায় ফেলে, সেটা হচ্ছে যে বিভিন্ন রোগ এবং পোকার যে আক্রমণ। পোকা এবং রোগ, ঠিক হ্যাঁ। বলেছেন। গমে বোনার শুরু থেকেই কিছু রকমের পোকা দেখা যায়। যেমন প্রথমে আছে আমাদের মুর্শিদাবাদ কন্ডিশনে কাটুই পোকা। হুম এটা একটা গম চাষে ব্যাপক সমস্যা। হুম। কাটুই পোকা হচ্ছে বড় বড় ল্যাদা পোকা। এরা দিনের বেলায় ভেলার মধ্যে লুকিয়ে থাকে, রাত্রি বেলায় এরা বেরোয়। হুম। হ্যাঁ, গম মোটামুটি গম বোনার 15-20 দিনের মধ্যে এদের অ্যাক্টিভিটিটা বেশি থাকে। হুম। এরা করে কি, গাছের গোড়া থেকে গাছটাকে কেটে মাটিতে ফেলে দেয়। হুম। চাষি মনে করে কেউ যেন ব্লেড চালিয়ে গমের চারাটাকে ফেলে দিয়েছে, তা না, একদম। এটা করে একরকম পোকা। হুম এই পোকাকে কন্ট্রোল করতে গেলে খুব বুদ্ধি করে প্রয়োগ করতে হবে, কারণ এরা মাটির ঢেলার নিচে থাকে। হুম। মাটিতে অ্যাপ্লিকেশন করা যায়, এরকম একটা মাত্রই বীজ পাওয়া যায়, ক্লোরোপাইরিফস। এই আচ্ছা। ক্লোরোপাইরিফস 40 বা দানা বীজ যে কোনো একটা, এটা যদি আমরা স্প্রে করতে পারি, হুম মোটামুটি ধরুন বিকেল আসছে, ওরা মোটামুটি সন্ধ্যে 5টা 5:30টায় বেরোয়, ওই সময় যদি মাটিতে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই কাটুই পোকা দমন করা যায়। এবং আচ্ছা। কাটুই পোকা দমন করতে গেলে গোটা মাঠের আলের চারপাশ দিয়ে প্রথমে বেড দিয়ে বীজটাকে দিতে হয়, যাতে ওরা পালিয়ে না যেতে পারে। একদম। তারপর জিলিপির প্যাচের মতো গোল হয়ে ঘুরে ঘুরে এটাকে জমিতে প্রয়োগ করতে হয়। আচ্ছা। এছাড়া উই পোকার খুব সমস্যা হয়। হুম গমে উই লাগে, মোটামুটি হুম। ধরুন গমের শীষ আসার সময় থেকেই উই লাগে। হুম। এবং উইগুলো করে কি, যে গমের দানাগুলোকে কেটে মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, হুম। সুতরাং উই পোকার একটা সমস্যা, এটাতে ক্লোরোপাইরিফস দিতে কমে যাবে। হুম। আর একটা সমস্যা হচ্ছে নেমাটোড। নেমাটোড মানে এক রকমের সূতকৃমি, যা মাটিতে থাকে। হুম। এটা করে কি, গমের শীষগুলোকে বেঁকিয়ে দেয়। আচ্ছা। এটার জন্য নিমের খোল প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ গম যখন বুনবো তার মোটামুটি 4-5 দিন আগে বিঘাতে যদি আমরা 20 কেজি নিমের খোল দিই, হ্যাঁ, হুম। দিয়ে তারপর এটাকে পচিয়ে নিই, তারপর 5-7 দিন বাদে ফসলটাকে দিই, তাহলে কিন্তু নেমাটোডের আক্রমণটা অনেকটা কমে যায়। আচ্ছা। রোগের ক্ষেত্রে বলি, আপনি হুম। রোগের কথাও বললেন। একদম। গমের কয়েকটা বিশেষ রোগ লাগে, যেমন হচ্ছে রাস্ট বা মোচকে। পাতায় দেখবেন পাতাটা মোচকে রঙের হয়ে যায়, চিটচিটে হয়ে যায়। হুম। এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে উপযুক্ত ছত্রাকনাশক দিতে হবে। ছত্রাকনাশক বলতে গেলে এটা কার্বক্সিন বলে এক রকমের ওষুধ পাওয়া যায়, সেই কার্বক্সিন আপনাকে দিতে হবে। হুম। এই ম্যাঙ্গানিজ দিলেও, মানে ডায়াথেন M45 বা ম্যাঙ্কোজেব জাতীয় ওষুধ দিলেও এটাকে কন্ট্রোল করে। আচ্ছা। আরেকটা হচ্ছে গমের ব্যাকটেরিয়া রোগ, পাতাটা হলুদ হয়ে যায়। হুম। আমাদের মুর্শিদাবাদ কন্ডিশনে এটা খুব দেখা যায়। হুম। হ্যাঁ, হঠাৎ করে ঠান্ডা আছে, ঠান্ডা থেকে গরম পড়ছে, এক্ষেত্রে এই রোগটা দেখা যায়। যে কোনো ব্যাকটেরিয়া নাশক, হ্যাঁ, হুম। যেমন আপনার ব্যাকটেরিনাস বা এই টাইপের বীজ দিলে এটাকে কন্ট্রোল করা যায়। হুম। আর জিঙ্কের অভাব এবং বোরনের অভাবটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, পার্টিকুলার মুর্শিদাবাদে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে 21 দিনের মাথায় একবার যদি আমরা সিলেটেড জিঙ্ক প্রয়োগ করতে পারি, আর গমের যখন শীষ পেটে এসছে, অর্থাৎ কাঁস্তর অবস্থা বা তারপরে, তার মধ্যে একবার বোরন প্রয়োগ করলে এর অভাবগুলো দূর করা যায়। আচ্ছা। আমাদের রোগ যেমন আছে, পাশাপাশি শুভময়বাবু আর একটা জিনিস যেটা আমাদেরকে ভীষণভাবে ভাবিয়ে তোলে, সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুর, একদম। এই ইঁদুরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? দেখুন, ইঁদুর নিয়ন্ত্রণ করতে গেলে কালেকটিভ অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ ইঁদুর তো কারোর নির্দিষ্ট জমিতে থাকে না, এক একদম। জমিতে গর্ত দিয়ে ঢোকে আর পাশের জমি দিয়ে বেরিয়ে যায়। হুম। এক্ষেত্রে চাষিদের যেটা করতে হবে, প্রত্যেক কটা গর্ত বুঝিয়ে দিয়ে কেবলমাত্র একটা ওপেনিংই খোলা রাখতে হবে, কারণ ইঁদুর গর্তগুলো ইন্টার কানেক্টেড, হুম। একটার সাথে আরেকটা যোগ আছে। হুম। সব কটা গর্তকে কাদামাটি দিয়ে বুঝিয়ে একটা গর্ত খোলা রেখে তার মধ্যে ইঁদুর মারা সেলফাস বড়ি, হ্যাঁ, হুম। সেলফাস বড়ি সতর্কতা সহ ইঁদুর মারার গর্তে দিয়ে জল ঢেলে দিতে হবে এবং সেখান থেকে সরে যেতে হবে। সেলফাসের গ্যাসটা হবে কি, ওই একটা ফসফিন বলে একটা বিষাক্ত গ্যাস বেরোয়, সেই গ্যাসটা জলের সংস্পর্শে এলেই বেরোবে এবং ইঁদুররা ওই গ্যাসের গন্ধে মারা যাবে। যেহেতু আচ্ছা। সবকটা মুখ বন্ধ, কেবল একটা খোলা, ওই খোলা মুখ দিয়ে ইঁদুররা বেরোতে যাবে এবং যখনই গ্যাসটা ওরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করবে তখনই ওরা রক্তক্ষরণ হয়ে মারা যাবে। এটা সব থেকে সহজ উপায়। তাছাড়া জলসেচ দিয়েও কিন্তু ইঁদুর কন্ট্রোল করা যায়, তবে গমে তো আর ভাসিয়ে সেচ দেওয়া হয় না, এই একদম। সেলফাস বড়ি দিয়েই গমের ইঁদুরের কন্ট্রোল করা। বেশ। আমরা এতক্ষণ আলোচনা করলাম গম চাষ বিষয় নিয়ে, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সহকৃষি অধিকর্তা প্রশিক্ষণ মুর্শিদাবাদ ডক্টর শুভময় সিনহা। শুভময় বাবু, আকাশবাণীর পক্ষ থেকে এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए।
संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনে নেব লোকগীতি। পরিবেশন করবেন শুভদীপ চক্রবর্তী। আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। এবার নিজের হাতে ধরো লাঙল, নিজের হাতে ধরো লাঙল, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। বাড়ির পাশে পতিত জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাসকলাই, ভাই রে লাগাও মাসকলাই। বাড়ির পাশে পতিত জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাসকলাই, ভাই রে লাগাও মাসকলাই। গরিব চাষির দুঃখ যাবে, থাকবে তারা সুখে। সোনার দেশের সোনার মানুষ, সোনার দেশের সোনার মানুষ, সোনা ফলাও মাঠেতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। পেঁয়াজ রসুন মরিচ লাগাও বাড়ির চারিপাশে, পেঁয়াজ রসুন মরিচ লাগাও বাড়ির চারিপাশে। লাউ কুমড়া ঝিঙা পটল, লাউ কুমড়া ঝিঙা পটল লাগাও আঙিনাতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। এবার নিজের হাতে ধরো লাঙল, নিজের হাতে ধরো লাঙল, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাজার আশাতে। এতক্ষণ শুনলেন লোকগীতি। পরিবেশন করলেন শুভদীপ চক্রবর্তী।
हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে দরকার বিশেষ কিছু সতর্কতা। এ প্রসঙ্গে ভারতীয় কৃষি গবেষণা পরিষদের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানানো হচ্ছে, কৃষক বন্ধুরা, সারা দেশে কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণ রুখতে চলতি খরিফ মরশুমে আমাদের কৃষক বন্ধু সকলের সুরক্ষায় বিশেষ কিছু সতর্কতার প্রয়োজন। কৃষক ভাই ও কৃষিকর্মে যুক্ত শ্রমিকরা অনুগ্রহ করে এই কথাগুলি বিশেষভাবে মনে রাখুন। কৃষিকাজে শ্রমিক ব্যবহার না করে যতটা সম্ভব কৃষি যন্ত্রের ব্যবহার করুন। কাস্তে সহ যেসব যন্ত্র হাত দিয়ে ব্যবহার করতে হয় সেগুলোকে প্রতিদিন অন্তত 3 বার স্যানিটাইজার অথবা সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। ফসল কাটা, মাড়াই করা ও খাবার সময় অবশ্যই একজন আরেকজনের থেকে অন্তত 1 থেকে 2 মিটার দূরত্ব বজায় রাখুন। প্রত্যেকের খাবার পাত্র ও জলের পাত্র হবে আলাদা এবং তা ব্যবহারের পরে অবশ্যই সাবান দিয়ে ধুয়ে রাখুন। কৃষি শ্রমিকদের খাবার পাত্র ও জলের পাত্র হবে আলাদা এবং কোনোভাবেই একে অন্যের পাত্র ব্যবহার করবেন না। কৃষি শ্রমিকদের কাস্তে ইত্যাদি যন্ত্র হবে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা এবং কোনোভাবেই একে অন্যের যন্ত্র বা হাতিয়ার ব্যবহার করবেন না। কৃষিক্ষেত্রে কাজের পর শ্রমিকরা অবশ্যই ভালো করে হাত ধুয়ে ফেলবেন এবং হাত না ধুয়ে নাক, মুখ বা চোখে হাত দেবেন না। কৃষিক্ষেত্রে বা খামারে শ্রমিকদের জন্য অতি অবশ্যই যথেষ্ট পরিমাণে সাবান ও পানীয় জলের ব্যবস্থা রাখুন। মনে রাখুন, এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না থাকলে তার বদলে গামছা, ওড়না, রুমাল বা পরিষ্কার কোনো কাপড় 3 ভাঁজ করে নিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন। নাক ও মুখ ঢাকার জন্য ব্যবহৃত একই গামছা, ওড়না, রুমাল বা কাপড় পরের দিন ব্যবহার করবেন না। এই ধরনের ব্যবহৃত গামছা, ওড়না, রুমাল বা কাপড় অবশ্যই সাবান দিয়ে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে পরের দিনের ব্যবহার জন্য রেখে দিন। কৃষি শ্রমিকদের কারো যদি সর্দি, কাশি, জ্বর বা মাথা ব্যথা হয় তবে তাকে তক্ষুনি কাজ থেকে অব্যাহতি দিন। তাকে আলাদা করে সরিয়ে নিয়ে কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তার উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করুন। ফসল কাটা বা ঝাড়াই মাড়াইয়ের সময়েও অবশ্যই সামাজিক দূরত্ব, হাত পা মুখের জীবাণুমুক্তকরণ, স্বাস্থ্য পরিচ্ছন্নতা, মাস্কের ব্যবহার ইত্যাদি নিশ্চিত করুন। অবশ্যই খেয়াল রাখুন যাতে কৃষিজ দ্রব্য বা পণ্য কোনো মতেই সরাসরি কাদা বা মাটির সংস্পর্শে না আসে। ফসল ঝাড়াই মাড়াইয়ের সময় কেউ যেন যেখানে সেখানে থুথু না ফেলেন, এটা অত্যন্ত বিপজ্জনক।